কিভাবে একটা মানুষ কোনো কাজ করা না থেকে 8 ঘন্টা কাজ করা যাবে? টাকা টাকা মোটিভেশন, ঠিক আছে। আপনি একদিনের জন্য একটা সুপার পাওয়ার পেতেন, তাহলে ওই সুপার পাওয়ারটা কি হতো? আর তাহলে আমি চাইতাম যে আমি ডক্টর স্ট্রেঞ্জের মতো টাইম রিভার্সাল কোনো একটা সুপার পাওয়ার পাই। আচ্ছা, কর্পোরেট রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আপনি কোনটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন? এটা সিভি, আমি এটা সবসময় আসলে এটার উপরে ইম্পর্টেন্স দিয়েছি এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে শর্ট লিস্ট করানো। ওই শর্ট আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইশরা জাহান মোমো, আছি বরিশাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের নতুন উদ্যোগ ক্যারিয়ার আড্ডার প্রথম পর্বে। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, যারা ক্যারিয়ার, লাইফ স্কিল এবং পার্সোনাল গ্রোথ নিয়ে আগ্রহী। প্রতি পর্বে আমরা একজন এমন অতিথিকে আমন্ত্রণ জানাবো যে একজন তরুণ পেশাজীবী, যারা আমাদের মতো শিক্ষার্থী থেকে বর্তমানে কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে। Today we have a very special guest with us, and Tahir Hossain Bhaiya. He is one of our cherished member of Borishal University Business Club Mentors Panel, and also he served as our head of accounts. He aced 2 flagship internship programs, Bikash B-Next internship program and also Marico Impact 19. He is currently employed in FinSource Limited as management trainee officer. Assalamu alaikum Bhaiya, how are you today? Alhamdulillah, I'm fine. Thank you for inviting me to this show. It's a great opportunity to be here, and I can see all of my fellow members and junior brothers. So it's a great opportunity. Thank you. তো আমরা আমাদের আড্ডা শুরু করি। ভাই, আপনার জন্য আমার প্রথম প্রশ্ন, কর্পোরেট দুনিয়ার প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল আপনার? কর্পোরেট দুনিয়ায় প্রথম অভিজ্ঞতা বলতে এটা দুইভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে আমার ইন্টার্নশিপ, আর একটা হচ্ছে আমার পার্মানেন্ট জব। সো দুই ধরনের ছিল। আমি যখন প্রথম ইন্টার্নশিপে জয়েন করি বিকাশে, এটা খুবই ওভারওয়েলমিং একটা সিচুয়েশন ছিল আমার জন্য, কজ আমি এখানে অনেক বড় বড় কর্পোরেট যারা মেন্টরস তাদেরকে দেখেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। প্লাস স্টুডেন্ট লাইফ একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। এখানে আসলে আমরা কর্পোরেট লাইফ বা জব লাইফে যে জিনিসটা হয় সেই জিনিসগুলো আমরা এখানে দেখি না। সো ওখানে যে পুরো এনভায়রনমেন্ট আসলে ডিফারেন্ট ছিল। তো আপনি তো এখন বর্তমানে ফিনসোর্স লিমিটেডে কর্মরত আছেন। কোন স্কিলগুলো আপনি প্রতিনিয়ত ইউজ করছেন, আর এটার কোম্পানিটার কর্মপরিবেশ কেমন? থ্যাংক ইউ, ইটস এ গুড কোয়েশ্চেন। রেগুলার যে স্কিলগুলো আমার এখন কাজে লাগে সেটা হচ্ছে কমিউনিকেশন। আমার এই কোম্পানি হচ্ছে একটা আমেরিকান বেসড কোম্পানি। এটা হচ্ছে আমেরিকান এজকো লিমিটেডের একটা ব্যাক অফিস হিসেবে এখানে কাজ করতেছে। তো আমাকে প্রতিনিয়ত আমেরিকান এমপ্লয়ীদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে হয়, তাদের সাথে হচ্ছে কমিউনিকেশন রাখতে হয়। তো কমিউনিকেশন রাখার যে স্কিলটা, এটা আমি মূলত আসলে ইন্টার্নশিপ থেকেই শিখেছি। ওই স্কিলটা এখনও আমার কাজে লাগছে। আর সেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ স্কিল, যেটা আসলে ইন্টার্নশিপ না, আগে থেকেই আমি শিখেছি প্লাস কাজে লাগছে, সেটা হচ্ছে ইমেল রাইটিং, ঠিক আছে। আমরা যখন আসলে অ্যাপ্লাই করি, সব কোম্পানি গুগল ফর্মে অ্যাপ্লিকেশন নেয় না। তো মোস্ট অফ দ্য কেসেস আমাদেরকে ইমেল করতে হয়, ইদার কোম্পানির মেইলে অথবা হচ্ছে রিক্রুটারের মেইলে। তো এটা আমি ফাইনাল ইয়ার থেকে আসলে শিখেছি কীভাবে আসলে ইমেল লিখতে হয়, কীভাবে মানে বিভিন্নভাবে আসলে ইমেল লিখতে হয়, যেভাবে আসলে যেখানে আমি পাঠাচ্ছি সেটার গুরুত্ব, প্রয়োজনীয়তা, সাবজেক্ট, এই সবই কিছু সেটা ম্যাটার করে, সেভাবে আসলে ইমেলগুলো লিখতে হয়। তো এই জিনিসটা আমার এখনও কাজে লাগছে। আমাকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মেইল লিখতে হয় ওই এন্ডে, অ্যাটলিস্ট মানে ইউএসের ওই এন্ডে। তো সেটা আসলে আমি যদি আগে না শিখতাম, আমাকে হেভি প্যারা দিত, যেটা আমি প্যারা খাচ্ছি না আলহামদুলিল্লাহ। মানে ইমেল আমি খুব সুন্দর এখন লিখতে পারি। তো এটা। আর যেটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে কর্মপরিবেশ আর এনভায়রনমেন্ট কেমন, আলহামদুলিল্লাহ আমার কোম্পানির যে ওয়ার্কিং কালচার খুবই ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ। আমার এখানে আরেকটা জিনিস যেটা আসলে যে কারণে মেবি এনভায়রনমেন্টটা ভালো, সেটা হচ্ছে এখানকার এইচআর এবং ইউএসের এইচআর এরা কানেক্টেড, ঠিক আছে। তারাও মনিটর করে আমাদের এখানের ওয়ার্কিং কালচারটা আসলে কিভাবে গ্রো করতেছে, কিভাবে আসলে আছে।
তো এই জন্য তারা রেগুলার মনিটরিংয়ের জন্য খুব সম্ভবত আমাদের এখানের ওয়ার্কিং কালচারটা খুবই বেটার, ফ্রেন্ডলি, খুবই সাপোর্টিভ। সো প্লাস হচ্ছে এখানে অনেক শেখার জায়গা আছে। কলিগস, সিনিয়র্স তারা খুবই খুবই ফ্রেন্ডলি। তারা হচ্ছে অলওয়েজ তারা ট্রাই করে যারা নতুন আসছে তারা যেন প্রতিনিয়ত শিখতে পারে উইদাউট এনি হেজিটেশন। আমাদের আসলে কোনো হেজিটেশন নেই, আমরা যে কোনো কোয়েশ্চেন যে কোনো সময় করতে পারি। ওয়ার্ক রিলেটেড তারা আসলে এগুলো নিয়ে বিরক্ত বোধ করে না, যেটা আসলে অনেক সময় হয় যে কিছু কোম্পানিতে যে অযথা কোয়েশ্চেন কেন করছেন বা এটা তো আপনার জানা উচিত ছিল। এমন কোনো কিছু নাই যে আমি এটা বুঝতে পারছি না, আমি এটা শিখতে চাই। সো তারা তাদের টাইম ম্যানেজ করে তারা ওভাবে আর কি জিনিসগুলো আমাদেরকে শেখাচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি এখানের ওয়ার্কিং এনভায়রনমেন্ট আই উড রিকমেন্ড কেউ যদি আসলে নতুন যারা হচ্ছে জব সিকার এ ধরনের এনভায়রনমেন্ট যেন তারা খুঁজে, যে কোন কোম্পানিতে এমন এনভায়রনমেন্ট আছে যেখানে তারা আসলে শিখতে পারবে এবং আসলে তারা গ্রো করতে পারবে। আচ্ছা, তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কর্পোরেট রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আপনি কোনটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন? এটা কি সিভি রাইটিং ছিল, নাকি নেটওয়ার্কিং ছিল, নাকি ইন্টারভিউ প্রসেসটার জন্য? প্রথমত সিভি। আমি এটা সবসময় আসলে এইটার উপরে ইম্পর্টেন্স দিয়েছি এবং আমি এখন মানুষকে বলি এবং আমি বলে যাব যে সিভি ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ সিভিটাই আসলে একটা মানুষকে রিফ্লেক্ট করে। তো আমি এই জন্য সিভি রাইটিংয়ের উপরে খুব বেশি জোর দিয়েছিলাম এবং এটা আলহামদুলিল্লাহ আমাকে অনেকখানি ব্যাকআপ দিয়েছে। কারণ আসলে ইন্টারভিউটা এইস করা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে শর্টলিস্ট করানো। এই শর্টলিস্ট করার ওয়ে হচ্ছে সিভি। আপনার সিভি যদি অন্যদের থেকে বেটার না হয় বা আসলে হচ্ছে আউটস্ট্যান্ডিং না হয়, তাহলে আসলে তারা আপনাকে রাখবে না বা শর্টলিস্ট করবে না। কারণ আমি নিজেই দেখেছি, আমি যখন বিডি জবসে অ্যাপ্লাই করতাম আমি আসলে দেখতাম যে কী পরিমাণ অ্যাপ্লিকেশন আসতেছে। আমি দেখতাম যে 5 থেকে 6টা পোস্টের জন্য 20-30 হাজার অ্যাপ্লিকেশন চলে আসছে। তাদেরকে তো এই 20-30 হাজার বা 40 হাজার অ্যাপ্লিকেশন পড়ার সময় নেই। আর যদি পড়ার সময়ও থাকে তো তারাও হচ্ছে দ্রুত যেন শর্টলিস্ট করতে পারে সেই ওয়েটা ইউজ করে। সো এর জন্য সিভিটা আউটস্ট্যান্ডিং হওয়াটা ইম্পর্ট্যান্ট। তো আমি এই জন্য আমার সিভি আমি এখনও প্রতিনিয়ত চেঞ্জ করি, আপডেট করি। তো সিভিটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আর সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন প্লাস আসলে ইন্টারভিউ হ্যাক্সটা আসলে বোঝা। কারণ আপনাকে আসলে ফাইনালি জবটা বা প্লেসটা সিকিউর করতে হবে ইন্টারভিউর থ্রুতেই। এবং এটা আপনি যদি আসলে যদি প্রপার প্রিপারেশন না থাকে, আপনি যখন যে ইন্টারভিউ বোর্ডে দেখবেন 5 থেকে 10 জন আপনার সামনে বসে আছে, আপনার দিকে তাকায় আছে, তো আপনি আসলে নার্ভাস হয়ে যাবেন। আপনি তখন সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করতে পারবেন না। তো আপনার এই জন্য ইন্টারভিউ প্রিপারেশনটা আসলে আগে নেওয়া খুবই জরুরি। বিকজ ইন্টারভিউতে কিছু কমন কোয়েশ্চেন্স থাকে। তো এই জিনিসগুলো যদি আপনি প্রিপেয়ার করে যান সুন্দর মতো, তাহলে তারা বুঝবে আচ্ছা ক্যান্ডিডেট ওয়েল প্রিপেয়ার্ড, তার আসলে ইন্টারভিউ নিয়ে আইডিয়া আছে, এটা নিয়ে আসলে সময় দিয়েছে। কারণ ইন্টারভিউ আসলে যে বুঝতে চায় যে আপনি আসলে কতখানি ডেডিকেটেড, ঠিক আছে? তো এটা বুঝতে পারে আসলে ফাইনাল ইন্টারভিউ দিয়ে, যে আপনি একটা 10 মিনিট ইন্টারভিউর জন্য যদি আপনি 3-4-5 দিনের প্রিপারেশন নেন, সেটা আসলে আপনার কথাবার্তা রিফ্লেক্ট করবে, আপনার কনফিডেন্সে রিফ্লেক্ট করবে। তো তারা ওই জিনিসটা দেখতে চায় যে আসলে আপনি কতখানি ডেডিকেটেড। যদি আপনি 10 মিনিটের জন্য এতখানি ডেডিকেশন দিতে পারেন, আপনাকে যদি আমরা হায়ার করি, আপনি আপনার এই 8 ঘন্টা ডেইলি 8 ঘন্টার জন্য আপনি আরও ডেডিকেটেড হবেন, ঠিক আছে? তো এই জন্য আমি 2টা জিনিসের উপর বেশি ফোকাস দিয়েছিলাম, সিভি রাইটিং অ্যান্ড হচ্ছে ইন্টারভিউ। আর যারা হচ্ছে নতুন জব সিকার তাদের জন্য আমার আরেকটা ছোট সাজেশন থাকবে, সেটা হচ্ছে কিপ অ্যাপ্লাইং, ঠিক আছে? আমি একটা শোতে শুনেছিলাম, একজন সেলস পার্সন উনি বলেছিলেন যে 100টা কল দেওয়ার পরে সেখান থেকে মিনিমাম 10% আসলে তারা রেসপন্স করে। আর 10%-এর মধ্যে ধরি 100 জন, আমি যদি 100 জনকে কল করি, সেখান থেকে আসলে 10 জন মানুষ আর কি কলটা পিক করবে। সেই 10 জনের মধ্যে 4 জন যারা আসলে ইন্টারেস্ট দেখাবে যে আমি আপনার প্রোডাক্টটা নিতে চাই, ওই 4 জনের মধ্যে ফাইনালি 1 জন যে আসলে আপনার প্রোডাক্টটা নিবে। সো আপনার
একটা প্রোডাক্টের সেল করার জন্য আপনাকে আসলে 100 জনকে কল করতে হচ্ছে, ঠিক আছে? তার মানে কি একটা সাকসেসের জন্য আসলে 99 ফেলিয়ার্স আছে। তো আপনি যদি আসলে 2-3 জায়গায় অ্যাপ্লাই করেন, আপনার মনে হয় আমার তো সিভি আসলে কেউ দেখতেছে না, আমাকে তো কেউ ডাকতেছে না, তো ভালো লাগতেছে না, আর অ্যাপ্লাই করবো না, তাহলে আপনি আসলে ওই আপনি আসলে ওই যে 99 যে ফেজটা, সেই ফেজের মধ্যে আছেন। তো আপনাকে ওই সেঞ্চুরি বা ওই যে 1%-এর জন্য আপনি আসলে জিনিসটা মিস করে গেলেন, ঠিক আছে? তো এটি ইম্পর্টেন্ট যে আসলে অ্যাপ্লাই করতে থাকেন, ঠিক আছে? প্রতিনিয়ত নিজে সিভিটা আপডেট করতে থাকেন, আপনার গ্যাপগুলো খুঁজতে থাকেন, আর হচ্ছে নিজেকে সারাক্ষণ আর কি একটা প্রিপারেশন ফেজের মধ্যে রাখেন। হ্যাঁ, যে আমি এখন যদি আমি এই মুহূর্তে আমি ইন্টারভিউ দেই, আমি কেমন দিব, কিভাবে দিব, ঠিক আছে? তো সব কিছু আসলে ইম্পর্টেন্ট। তো এই জন্য আমার সাজেশন হবে যে সিভিটা জাস্ট রেগুলারলি আপডেট করেন, ঠিক করেন এবং অ্যাপ্লাই করতে থাকেন ভাই, ঠিক আছে? আপনি তো আমাদের ক্লাবের হেড অফ অ্যাকাউন্টস হিসেবে ছিলেন, তো আমাদের ক্লাব থেকে শেখা কোন স্কিলগুলো আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে? আচ্ছা, থ্যাংক ইউ। আমার ক্লাবে থাকাকালীন যে স্কিলটা আসলে সব থেকে বেশি হেল্প করছে সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট এবং টাস্ক স্কেজিউলিং। কারণ হচ্ছে ইউনিভার্সিটি থাকাকালীন যদি আমি বলি, 3টা মেজর পার্ট ছিল। একটা ক্লাবের পার্ট, একটা আমার পার্সোনাল লাইফ, একটা হচ্ছে একাডেমিক লাইফ। তো 3টাকে আসলে প্রপারলি ব্যালেন্স করা প্রথম দিকে একটু আসলে কষ্টকর ছিল, বাট আস্তে আস্তে আমি জিনিসটাকে হচ্ছে শিখেছি যে কীভাবে আমি টাস্ক আসলে ম্যানেজ করব এবং প্রায়োরিটাইজ করব আর কি। তো ইম্পর্টেন্স ওয়াইজ যে আমার আজকে যদি আমার কালকে আমার এক্সাম থাকে এবং কালকে আমার যদি একটা ক্লাবের অ্যাক্টিভিটিও থাকে, তা আমি এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করব, আমি কতটুকু সময় আমি আসলে একাডেমিক লাইফ বা পড়া পিছিয়ে দিব এবং কোন সময়টুকু আমি আসলে ক্লাবের পিছিয়ে দিব, এই জিনিসটা আসলে ওইভাবে ম্যানেজ করা। কারণ আপনি আসলে আমার কাছে যেটা মনে হয়, আপনি যেটাতে আসলে ইম্পর্টেন্স দিবেন ওইটার আসলে রিটার্ন পাবেন। হ্যাঁ, তো ক্লাবটা আমার খুবই ইম্পর্টেন্ট ছিল, কজ এটা আমাকে বেসিক্যালি কথা বলতে শিখাইছে। হ্যাঁ, আমাকে অনেক কিছু শিখাইছে যেটা আমি আসলে আগে পারতাম না। আর যদি পুরোপুরি আমি একাডেমিক বেসড হতাম, তাহলে আমি মনে করি আমি এই পর্যায়ে আসতে পারতাম না, যা আছে আলহামদুলিল্লাহ। তো এর জন্য আমার ক্লাবিংটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, প্লাস একাডেমিক লাইফটা ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে আপনার একটা স্ট্যান্ডার্ড একটা সিজিপিএ বা একটা রেজাল্ট আসলে আপনাকে একটা মাইলেজ দিবে কিছু দূর পর্যন্ত। সো এই জন্য একাডেমিক লাইফ ইম্পর্টেন্ট, প্লাস আপনার সবার পার্সোনাল লাইফ থাকে, তো সেখানে আসলে সময় দিতে হয়। তো এর জন্য আমি আসলে প্রথম দিকে যদি স্ট্রাগল যেহেতু করেছি, পরবর্তীতে আমি আসলে একটু স্কেজুলিং করতাম যে আমার আগামী 5 দিনের মধ্যে আমার একাডেমিক এমন কোনো ইম্পর্টেন্ট কার্যক্রম আছে কি না বা এক্সাম আছে কি না, যেটার জন্য কী পরিমাণ সময় রাখবো, প্লাস ওই সময়ের মধ্যে আমার কোনো ক্লাবের অ্যাক্টিভিটিস আছে কি না বা কোনো প্রোগ্রাম আছে কি না, সেই জন্য আমি কীভাবে হচ্ছে টাইমগুলো ওটার জন্য রাখবো বা অ্যালোকেট করব। তো এভাবে আমি জিনিসগুলো আর কি মেনটেন করতাম। আর যেটা হচ্ছে এই জিনিসটা আমাকে এখনও আসলে হেল্প করতেছে, কারণ আমরা যখন কর্পোরেট লাইফে অনেক ধরনের কাজ আসে, তো এটাও ওইভাবে স্কেজুল করতে হয় যে কোনটা কখন আসলে ডেলিভার করতে হবে, সেটার ইম্পর্টেন্স কী, ওইভাবে হচ্ছে সেটাকে অ্যাসাইন করতে হয় যে আমি এটা ওই দিন করব বা এটা আমি আজকে করব। তো এই জিনিসটা আমি আসলে ক্লাবের এখান থেকে আসলে শিখেছি। আর প্লাস যেটা আমি বললাম যে কথা বলা, আমি এখনও যে খুব ভালো করে কথা বলতে পারি এটা আমি মনে করি না, বাট স্টিল আমি যে পরিমাণ কথা বলতে পারি এখন, এটা আমি আসলে ক্লাবের জন্য শিখছি। কজ আমি একটা ইন্ট্রোভার্ট পার্সন ছিলাম, খুব বেশি আর কি মানুষজনের সাথে মিশতাম না, অল্প কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথেও অত কথাবার্তা আসলে আমার ছিল না, অল্প। আমি খুব আসলে চুপচাপ স্বভাবের মানুষ, চুপচাপ থাকতেই পছন্দ করি। তো ক্লাবে থাকার জন্য এতগুলো মানুষের সাথে কাজ করা, তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা, তো এর জন্য আমি আসলে অ্যাটলিস্ট কথা বলতে শিখছি যে ভাই কথা বলতে হয়, কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, এখনও যে খুব পারি আমি মানে বলতেছি না, বাট স্টিল কিছুটা বেটার হয়েছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রেশার নেওয়া। আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে আমাদের এক্সামের সময় এমন ছিল, ফাইনাল এক্সামের সময় ক্লাবের হচ্ছে প্রোগ্রাম পড়ে গেছে, আগামীকালকে এক্সাম এবং আজকে হচ্ছে
একজন গেস্টকে রিসিভ করতে হবে। সো আমরা বিকাল পর্যন্ত, আমি আমার ফ্রেন্ড বিকাল পর্যন্ত পড়ালেখা করে এরপর আমরা হচ্ছে বিকেলের পর বের হয়েছি গেস্টকে রিসিভ করতে, তার সাথে সময় দিয়েছি, তার সাথে কথা বলেছি। এগুলো করতে করতে আমাদের প্রায় 10টা বেজে গেছে। তারপরে তাকে হচ্ছে আমরা প্রপারলি তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে এরপর হচ্ছে আমরা বাসায় গেছি। তো তারপর যে আবার পরদিনের পরীক্ষা পড়ালেখা করে পরদিন পরীক্ষা দিয়েছি, পরীক্ষা পরে আবার প্রোগ্রাম ছিল। হ্যাঁ, তো আমরা পরীক্ষা দিয়ে সরাসরি প্রোগ্রাম চলে গেছি। তো এই জিনিসটা আসলে আসলে প্রেশার নেওয়াটা আসলে শিখায়। হ্যাঁ, কারণ না হলে যেটা হয় যে আমরা অনেক সময় একটু হেভি প্রেশার হয়ে গেলে আমরা বুঝি না আমরা কি করব। হ্যাঁ, খুবই আমরা অস্থির থাকি যে কখন কি করব, কিভাবে কি করব। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে আমাকে ক্লাব শিখাইছে যে প্রেশার নেওয়া প্লাস কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, আর এটাই হচ্ছে মোস্টলি যে ক্লাব থেকে আমি শিখছি, যে এটা এখন আমাকে মানে কাজে লাগছে। আচ্ছা, সো মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ ইজ, যদি আপনি কোনোভাবে আবার ফার্স্ট ইয়ারে ফিরে যেতে পারতেন তাহলে কোন জিনিসটা আপনি অন্যভাবে করতেন? আচ্ছা, তো যদি আমি ফার্স্ট ইয়ারে ফিরে যেতে পারতাম, আমার কাছে মনে হয় আমি আবার আসলে ক্লাবিং করতাম। বিকজ আমার ক্লাবিং করাটা শুরু হয় মোস্টলি থার্ড ইয়ার থেকে। তো যদি আমি আসলে ফার্স্ট ইয়ারে জানতাম, বুঝতাম, আমি তাহলে ফার্স্ট ইয়ার থেকে ক্লাবিং করতাম। এবং কিছু প্লাস হচ্ছে যেটা মনে হয় যে কোন ক্লাব করতে হবে এটা বোঝাটা আসলে ইম্পর্টেন্ট, বা কোন অর্গানাইজেশনের সাথে আমি আসলে অ্যাটাচ থাকবো এটা ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট ইয়ার দেখা যায় কি, আমরা যখন আসলে রিক্রুট করতাম ইউনিভার্সিটিতে, ছেলেপেলে বুঝতো না যে আমি আসলে কি করব, কেন করব। অনেকে এমনি হচ্ছে আচ্ছা ঠিক আছে করি, একটা অ্যাপ্লিকেশন নিয়ে রাখছে, সমস্যা নাই, কিন্তু ও জানে না বা ওইটার বেনিফিট কী, ওইখান থেকে আসলে লং টার্ম সে কী পাবে ও জানে না। তো দেখা যায় তখন 8 থেকে 10টা অর্গানাইজেশন একসাথে মেম্বার রিক্রুট করে। তো স্টুডেন্টরা বুঝে না যে কোনটা যাবে। মানে বিজনেস ক্লাব যে করতে হবে এটা ইম্পর্টেন্ট না, বা তার যে হচ্ছে একটা সামাজিক সংগঠনে যাইতেই হবে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু তার যে ইন্টারেস্টের জায়গাটা, সে আসলে ফিল্ড অফ স্টাডি কী, তার ইন্টারেস্টের জায়গাটা কী, এবং সে এখান থেকে আসলে কী অ্যাচিভ করতে পারে বা কী শিখতে পারে, এই জিনিসগুলো বুঝে সেভাবে ওই অর্গানাইজেশন চুজ করা বা সেখানে এনগেজ থাকাটা আসলে ইম্পর্টেন্ট। তো আমি যদি ফার্স্ট ইয়ারে আবার ফিরে যেতে পারতাম, আমাদের সময় আসলে বিজনেস ক্লাব তখন ওইভাবে অ্যাক্টিভ ছিল না, তো হয়তোবা আমি আবার নতুন করে বিজনেস ক্লাব, আমার ফ্রেন্ড যারা ছিল তাদেরকে নিয়ে আবার নতুন করে বিজনেস ক্লাবের প্রোগ্রাম রান করতাম। তো এবং সেটা আসলে আমাকে আরও এখন এতদিনে যা শিখেছি আরও বেশি পরিমাণে আসলে শিখতে পারতাম। অনেক শেখার জায়গা ছিল, অনেক কিছু করতে পারতাম, বাট আসলে এটা করা হয়নি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি আপনার মোটিভেশন কমে যায় সেক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে রিচার্জ করেন বা কিভাবে আবার নিজেকে মোটিভেটেড করেন? আচ্ছা, এটা আসলে অনেক বড় একটা কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবসময় মোটিভেশন থাকে না। আমরা হচ্ছে মাঝে মাঝে মনে হয় খুবই বুস্ট আপ, খুবই রিচার্জ, কিন্তু কিছুক্ষণ পর জিনিসটা আবার ডাউন হয়ে যায়। তো এইটার জন্য যেটা হচ্ছে, এটা আসলে একটা সাইকেল। এটা সাইকোলজিও বলে যে মোটিভেশন কখনো আসলে এক সরলরৈখিকভাবে হয় না, এটা আসলে একটা সাইকেল, এভাবে আছে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। তো যখন আসলে মোটিভেশনটা কমে যায় তখন আমি আসলে চেষ্টা করি একটু চিন্তা করার, যে আমি আসলে কোথায় যাইতে চাই, কি হতে চাই, কি করতে চাই। তো ওই থটগুলোই আসলে আমাকে তখন একটু রিচার্জ করে। কারণ কারো যদি আসলে ড্রিম থাকে এবং বিগ ড্রিম থাকে, তখন সে আসলে বসে থাকতে পারে না। ঠিক আছে, কারণ ওই বসে থেকে আসলে কোনো বড় কিছু আসলে অ্যাচিভ করা যায় না। তো আপনাকে আসলে সারাক্ষণ কাজ করতে হবে, সারাক্ষণ নিজেকে হচ্ছে এনগেজ রাখতে হবে। তো এই জন্য আমি যখন মোটিভেশন কমে যেত আমি একটু নিজে চিন্তা করতাম। কারণ এখানে একটা জিনিস বলি, মানুষ বলে যে মোটিভেশনের ভিডিও দেখি এইটা সেইটা, বা এই ভিডিও দেখে মোটিভেশন হয়, চলে আসে, কিন্তু আপনার মাইন্ডসেটটা আসলে ইম্পর্টেন্ট। আপনি মোটিভেশন ভিডিও দেখলেন, ঠিক আছে, 1-2 ঘন্টা ভিডিও দেখে মনে হলো যে আমি এটা করবো সেটা করবো, কিন্তু আপনি আসলে ভিতর থেকেই আপনার আসতেছে না, আপনার মোটিভেশন ভিডিও দেখে আপনি শুয়ে থাকলেন, তাহলে আসলে হবে না, আপনাকে আসলে কাজ করতে হবে। তো ভিতর থেকে ওই জিদটা আসলে আসাটা ইম্পর্টেন্ট, যে আমাকে এটা করতেই হবে এবং আমাকে এটা অ্যাচিভ করতে হবে। সো এর জন্য আমি যদি সাজেশন হিসেবে বলি যে আসলে একটা বড় স্বপ্ন দেখেন এবং এই স্বপ্নটা নিয়ে সারাক্ষণ চিন্তা করেন। হ্যাঁ,
যদি চিন্তা করেন তাহলে আসলে, এবং যদি আপনার ওই জিনিসটা অ্যাচিভ করার স্পৃহা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। এবং ওইটাই আসলে আপনাকে সবসময় আর কি বুস্ট আপ রাখবে যে ভাই আমাকে এটা করতে হবে, ঠিক আছে সবসময়। এবং হ্যাঁ, সবসময় যে আসলে আপনার মোটিভেশন একদম পিকে থাকবে, নট রিয়েলি, হ্যাঁ এটা আসলে হয় না। তো যখন আসলে মোটিভেশন কমে যাবে বা এনার্জি কমে যাবে, একটু চিন্তা করেন, নিজেকে একটু সময় দেন। হ্যাঁ, যে সবসময় যে দৌড়াবেন এমনও না, একটু রেস্ট নেন, কিছু রেস্ট নেন, চিন্তা করেন, জীবন নিয়ে ভাবেন। হ্যাঁ, তো তখন আসলে দেখবেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে যদি আমি করতে হয় তাই বসে থাকা যাবে না, আমাকে আসলে দৌড়াইতে হবে। আচ্ছা, তো আপনি যদি এমন একটা রুটিনের কথা মানে বলা হয় যে আপনি এই রুটিনটা বিশ্বাস করেন, যেটা আপনাকে কোনো একটা পজিটিভ মানে লাইফের পজিটিভ একটা আউটকাম দিচ্ছে, তাহলে সেটা কী হবে রুটিন? আসলে রুটিন মেনটেন করে কিছু মানে খুব বেশি হয় না, মানে এটা আমার ক্ষেত্রে আসলে খুব বেশি কাজে দেয় না যে রুটিন। আমি ছোটবেলা অনেক রুটিন করছি, হ্যাঁ, যে সকাল 5টা থেকে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত 11টা ঘুমাইতে চাও, হ্যাঁ একদম রুটিন মেনটেন করে, বাট কখনো হয় না। কিন্তু মেনটেন যদি কিছু করতে হয়, সেটা আসলে আমার কাজগুলা কিভাবে কি করব সেটা লিস্ট করে ঈদের মাথায় লিস্ট করে রাখতে পারেন বা খাতায় লিখতে পারেন। এখানে একটা গল্প বলি, সেটা হচ্ছে আমার বিকাশে থাকতে আমার যে এরিয়া ম্যানেজার ছিলেন, উনি হচ্ছে আমার সুপারভাইজার ছিলেন। তো ওনার থেকে আমি একটা জিনিস দেখছি এবং এটা আমার খুবই ভালো লাগছে। উনি প্রত্যেকটা দিন সকালবেলা, আমরা কিন্তু আসলে এখন কেউ ডায়েরি মেনটেন করি না, ঠিক আছে, বাট ওনার বিকাশ থেকে যে দেওয়ার যে ডায়েরিটা দেখি প্রায় শেষ, মানে উনি প্রতিদিন লিখতেন। তো উনি সকালবেলা অফিসে এসেই দেখতাম উনি আর কি লিখতেন, ঠিক আছে, টু ডু লিস্টের মতো লিখতেন যে আজকে এটা কাজ, ওইটা কাজ, ওইটা কাজ, ঠিক আছে। টাইম মানে ম্যাটার করে না যে আমি এইটুক সময় এটা করবো, কিন্তু উনি টাস্কগুলো হচ্ছে লিস্ট ডাউন করে রাখতেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, এবং উনি ওইটা ধরে ধরে কাজ করতেন। এবং আমি তাকে দেখছি এক একটা কাজ শেষ হবে সেটা টিক দিতে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যদি টাস্ক মেনটেন করতে পারেন বা টাস্ক স্কেডিউল করতে পারেন, আপনার আসলে সকালবেলা উঠে যদি আপনি চিন্তা করেন যে আমার আসলে 10টা কাজ আছে, কিন্তু কখন কী করবো আমি জানি না, তাহলে আসলে আপনি কোনো কাজ ঠিকমতো করতে পারবেন না, ঠিক আছে। বাট আপনি যদি সেটাকে যদি একটু নোট ডাউন করে রাখেন যে এই আমার কাজ, সেটা আপনি ফোনে নোট ডাউন করতে পারেন, ডায়েরিতে লিখতে পারেন, সাপ টু ইউ। তো যদি নোট ডাউন করে রাখেন যে এই কাজগুলো আমি আবার মাথায় সেট করে রাখলাম, এত এই সময় থেকে হয়তো করব, তারপর হচ্ছে এটা করব, তো তখন এটা যদি করতে পারেন দেখবেন প্রত্যেকটা কাজ আপনার সময় মতো করা হচ্ছে। এবং এটার মধ্যে একটা মজা আছে, আমি এটা আমার ফোনে দেখছি। ফোনে আমি যখন টু ডু লিস্ট করি, তো পাশে একটা চেক বক্স আছে, ওটা টিক দিলে পুরো জিনিসটা কেটে যায়। তো একটা কাজ শেষ হলে ওই জিনিসটা কাটতে কিন্তু অনেক মজা। এটা ট্রাই করে দেখতে পারেন, আমি সবাইকে আসলে এটা রিকমেন্ড করবো, ট্রাই করে দেখতে পারেন যে একটা কাজ নোট ডাউন করার পর ওই কাজটা হয়ে গেলে এটা কাটতে অনেক মজা। সো এটা আসলে এভাবে যদি আসলে রুটিন না হোক, প্লিজ টাস্ক মেনটেন করতে পারেন, তাহলে আপনার অনেক কাজে দিবে আর কি লাইফে। আচ্ছা ভাই, আপনি তো এই যে যখন কর্পোরেটে মানে ঢোকার আগ পর্যন্ত আপনি একজন স্টুডেন্ট ছিলেন, তখন তো 8 ঘন্টার কাজ ছিল না, একটা ফ্রি একটা দিন ছিল। তো সেই থেকে কিভাবে একটা মানুষ কোনো কাজ করা না থেকে 8 ঘন্টার কাজ করা যাবে? টাকা টাকা মোটিভেশন, ঠিক আছে, দিন শেষে টাকা কামাইতে হবে, টাকাটা মোটিভেশন। ওকে, সো আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, একটু অন্য ধরনের প্রশ্ন করে, সেটা হচ্ছে যদি আপনি কর্পোরেটে না যেতেন তাহলে হোয়াট ওয়াজ ইউর প্ল্যান বি? যদি আমি কর্পোরেটে না যেতাম তাহলে আমি হয়তো সোশ্যাল ওয়ার্কস বা এমন কোনো একটা সেক্টরে হয়তো যেতাম, বা এনজিও রিলেটেড। কারণ এখানে হচ্ছে অনেকটা মানুষের সাথে কাজ করার বা মানুষের জন্য কাজ করার সুযোগ হয়, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। যদি খুব বেশি আসলে ইনভলভ হতে পারি নাই, তো যদি আসলে সুযোগ হতো তাহলে আমি হয়তো এমন কোনো সোশ্যাল ওয়ার্কস রিলেটেড কোনো অর্গানাইজেশন বা চ্যারিটি অর্গানাইজেশন, এগুলোতে হয়তো আমি নিজেকে ইনভলভ করতাম। আচ্ছা, যদি আপনি একদিনের জন্য একটা সুপার পাওয়ার পেতেন, তাহলে ওই সুপার পাওয়ারটা কী হতো, আর এই সুপার পাওয়ারটা ইউজ করে আপনি কী করতেন? আচ্ছা, যদি আমি একদিনের জন্য সুপার পাওয়ার পেতাম, তাহলে আমি চাইতাম যে আমি ডক্টর স্ট্রেঞ্জের মতো টাইম রিভার্সাল কোনো একটা সুপার পাওয়ার পাই, তাহলে যেন আমি আমার আগের কিছু বেস্ট মুমেন্টে চলে যেতে পারি, কিছু আগের সময়, এবং ওই সময়টা আমি আবার লিভ করে আমি আবার হচ্ছে প্রেজেন্টে চলে আসবো। সো আমি মাঝে মাঝে আসলে চিন্তা করি যে যদি সেগুলো আবার চলে যাইতো, বাট সম্ভব না, এটাই আর কি, আই উইশ আই কুড। আচ্ছা, যেহেতু আমাদের প্রশ্ন পর্ব শেষ, সবার জন্য যদি অডিয়েন্সের জন্য আপনি কিছু বলার থাকে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, জিনিসটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য। এটা আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল।
আর যেটা হচ্ছে আমি বরিশাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের যে কোনো প্রোগ্রাম এখন আসলে আমি মিস করি। তো এটা আমার জন্য আসলে খুব বড় একটা খুশির মুহূর্ত যে আমি মানে ক্লাবের কোনো একটা প্রোগ্রামে আবার হচ্ছে অ্যাজ এ গেস্ট হিসেবে আসতে পারছি। ঠিক আছে, আমি আমার ছোটো ভাই ব্রাদারকে আবার দেখতে পাচ্ছি সামনে, তাদের সাথে আড্ডা দিতে পারছি। এটা খুব ভালো একটা মুহূর্ত আসলে আমার জন্য। থ্যাংক ইউ। আর যদি সবশেষে অডিয়েন্সের জন্য বলতে চাই, তাহলে যেটা সাজেশন যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। ঠিক আছে, নিজেকে নিয়ে ফিউচার নিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবেন, মজা করলেন। ঠিক আছে, লাইফ এনজয় করলেন। ঠিক আছে, এই স্টুডেন্ট লাইফটা আসলে এনজয় করারই সময়, এরপর আসলে আর সময় হয় না। 9টা 5টার মধ্যে আসলে জীবনটা আটকে আসে। তো একটু নিজেকে নিয়ে চিন্তা করেন, প্লাস একটু ভাবেন যে আমি কই যেতে চাই। সবারই আসলে কিছু স্বপ্ন থাকা উচিত, ছোট হোক বড় হোক, কিছু স্বপ্ন থাকা উচিত। তো এবং সেগুলোর জন্য একটু কাজ করা উচিত। তো লাইফটাকে এনজয় করেন, পড়ালেখা করেন, আর হচ্ছে একটু জীবনকে নিয়ে ভাবেন, সেভাবে একটু কাজ করার চেষ্টা করেন। আই হোপ সবাই হচ্ছে তাদের দিক থেকে ইনশাল্লাহ সবাই আজ হোক কাল হোক সবাই সাকসেসফুল হবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই আপনাকেও ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আজকে অবশ্যই আড্ডাটা তো খুবই জমজমাট ছিল, তার মধ্যে অনেক কিছু আমরা আপনার কাছ থেকে শিখতে পারছি, আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের আজকের ক্যারিয়ার আড্ডার পর্বের প্রথম আড্ডা। আবার নতুন একটা পর্বে নতুন কোনো অতিথিদের নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন আর শিখতে থাকুন। থ্যাংক ইউ।